সিনিয়র অফিসিয়ালদের সঙ্গে সিপির জরুরি বৈঠক এবং বলা হয়েছে অভিযোগের ভিত্তিতে যত দ্রুত সম্ভব এফআইআর রেজিস্টার করে তদন্ত প্রক্রিয়া চালাতে হবে। আইপ্যাক বলে কি এত তাড়াতাড়ি তৎপরতা? একদম, এটা ইডিকে ভয় পাওয়ানোর চেষ্টা। ভারতবর্ষের আইনের সেই ক্ষমতা আছে যে ইডির অফিসারদেরকে সুরক্ষা দেওয়ার। আমার বিশ্বাস ইডিও নিশ্চয়ই কোর্টে যাবে। কোর্টে গিয়ে এর আগেও ইডি এরকম অর্ডার এনেছিল যে তদন্তের সাপেক্ষে ইডি অফিসাররা গেলে পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না। এর আগেও তো এইভাবে কোর্টের একবার অর্ডার নিতে হয়েছিল ইডিকে। এবারে হয়তো হতে পারে, সেটা ইডি বলবে কি করবে তারা। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মেজাজ কেমন দেখলেন? কারণ সাংবাদিকরা যখন প্রশ্ন করলেন সেই সময় তিনি মেজাজ হারালেন, তার আগে থেকে ফাইল টাইল নিয়ে দৌড়ানো সেটা তো চলছিল। আমরা ইয়ার্কি মেরে একটা শব্দ ব্যবহার করি, খেপচুরিয়াস। আশা করি তার মানেটা বোঝেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমার এটাই মনে হলো, এই শব্দটাই মনে হলো, এবং বোঝা গেল যে ব্যালেন্স হারিয়ে ফেলছেন। এত তাড়াতাড়ি ব্যালেন্স হারিয়ে ফেললে কিভাবে হবে? খেলার তো আরো অনেক বাকি, সবাই তো শুরু। মানে আপনারা বলছেন খেলা হবে? খেলা হবে তৃণমূলের স্লোগান, আমরা ওসব বলি না, আমরা খেলি। যেখানে বারবার আপনারা একটা কথা বলছেন যে ইডি বুঝবে, আমরা ইডির মুখপাত্র নই, কিন্তু টার্গেটে দেখা যাচ্ছে যে কেন্দ্রের শাসক দল অমিত শাহ, রাজনাথ সিং, শুভেন্দু অধিকারী, জগন্নাথ চট্টোপাধ্যায়, তাদেরকে সামনে এনে বিজেপিকে নিশানা করা হচ্ছে ইডির অভিযানের কারণে। আপনারা যারা বঙ্গ বিজেপির নেতৃত্ব, আপনারা কোথাও চিঠি দিয়ে ইডির ওপর এই ধরনের আচরণের প্রতিবাদ করবেন? দেখুন, ইডি একটি ইন্ডিপেন্ডেন্ট সংস্থা, তারা তাদের মতো করবে, তাদের কাজ করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য হচ্ছে এই নামগুলো নেয়ার, যে নামগুলো আপনি বললেন, পুরো ম্যাটারটাকে পলিটিক্যাল করা, যেটা রাজনৈতিক। কিন্তু এটা রাজনৈতিক বিষয় নয়। একটি দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির তদন্ত চলছে, সেই তদন্তে আইপ্যাক নামক সংস্থার নাম এসেছে হয়তো, সেই জন্য হয়তো ইডি করেছে, এবং সেখানে ইডির প্রেস কনফারেন্স বা প্রেস রিলিজ সেটাই বলছে যে আমরা এই সংক্রান্ত তদন্তের জন্য 10 জায়গায় তদন্ত চালিয়েছি, 6টি কলকাতায়, 4টি দিল্লিতে, তার মধ্যে আইপ্যাক একটি। তো স্বাভাবিকভাবে সেখানে হয়েছে। এবং সম্ভবত সকালের দিকে মিডিয়ার কাছে দেখছিলাম পোস্তার কোনো একজন ব্যবসায়ীর বাড়িতেও সম্ভবত রেড চলছিল। আমার প্রশ্ন, পোস্তায় সেই বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন না কেন? তাকে বাঁচানোর অত তাড়াহুড়ো নেই কেন? একে বাঁচানোর কেন এত তাড়াহুড়ো উঠছে? সুকান্তদা, যেখানে একজন একটা সেন্ট্রাল এজেন্সি তারা ইনভেস্টিগেশনে নেমেছে, তারা কোথাও রেড করতে যাচ্ছেন, সেখানে তিনি যেই হন না কেন, তিনি পৌঁছে ডকুমেন্টস তিনি নিয়ে বেরিয়ে এলেন, ইডি কেন আটকাতে পারলো না? দেখুন, এটা অপরাধ, ইডি কেন আটকাতে পারলো না সেটা ইডি বলতে পারবে। ইডির কাছে প্রশ্ন তো অবশ্যই হবে। তবে এটা ঠিক, আমার যেটা মনে হয় যে কোর্টের শরণাপন্ন ইডি যদি হয়, আমার মনে হয় মহামান্য আদালত নিশ্চয়ই এই বিষয়ে সঠিক পদক্ষেপ ইডিকেও দেখাতে পারবে। কারণ একজন মুখ্যমন্ত্রী হাজার হোক, তিনি জনগণের দ্বারা নির্বাচিত। তো স্বাভাবিকভাবে আমাদেরও সাংবিধানিক কিছু অধিকার থাকে, সাংবিধানিক কিছু মর্যাদা থাকে। মর্যাদাটা নিজের উপরে, মর্যাদার নিজের উপরে। আমি আমার পদের মর্যাদা কতটা রাখবো সেটা কিন্তু আমার উপরে। অন্যরা আমার অধিকারটাকে বেশি গুরুত্ব দেবে, কিন্তু আমি আমার পদের মর্যাদা কতটা রাখবো সেটা আমার উপরে। আজকের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী গোটা বাংলার, ভারতবর্ষের গণতন্ত্রের, এটা যদি বিদেশে যায় এবং বিদেশি কোনো নিউজ চ্যানেল যদি এটাকে অ্যানালাইসিস করে, ভারতবর্ষের মান সম্মানটা কোথায় যাবে বলুন তো? যে একজন মুখ্যমন্ত্রী, একটি ভারতবর্ষের একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী ছিনতাই করে ফাইল নিয়ে যাচ্ছে। তো মানে কি বলবো, হুলিগান্সরা করে এরকম। আইপ্যাক তো একটা বেসরকারি সংস্থা, কিন্তু যে ফাইলগুলো মুখ্যমন্ত্রী বা অন্য যে গাড়িতে উঠলো, সেখানে ম্যাক্সিমাম ফাইলের ওপরেই লেখা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। কিভাবে? দেখুন, এই প্রশ্ন তো ইডিকে খোঁজা উচিত, এবং আপনাদেরকেও মুখ্যমন্ত্রীকে এই প্রশ্নটা করা উচিত যে গভর্নমেন্ট এর কাগজ, সরকারি কাগজ, সেই কাগজ প্রতীক জৈনের বাড়িতে গেল কি করে? প্রতীক জৈন কে? প্রতীক জৈন সম্পর্কে বলা হচ্ছে, বা তার বাড়ি সম্পর্কে বলা হচ্ছে, এটা আমাদের আইটি অফিস। তো তৃণমূল এত বড় দল, তার আইটি অফিস বা তার আইটি প্রমুখ বলছে প্রতীক জৈন নাকি আইটির কাজ করে, তার ঘোষণা কোথায়? তৃণমূলে তো বড় কমিটি বেরোয়, প্রত্যেক জিএস হলে পরে নোটিফিকেশন বেরোয়, নতুন নতুন জিএস হয়, নতুন নতুন নোটিফিকেশন বেরোয়। আজকে তার সুব্রত বক্সির সই করা সেই কাগজটা কোথায়, যেখানে প্রতীক জৈন নাকি আইটি সামলাচ্ছে? সেই কাগজটা তো আমরা আজ অব্দি দেখতে পাইনি। এখন ব্যাকডেটে তৈরি করে থাকলে আলাদা বিষয়, কিন্তু সোশ্যাল মিডিয়া কোথাও তো আমরা দেখতে পাইনি। কিন্তু রাজ্য সরকারের ফাইল সেখান থেকে না, সেটাই তো, সেটাই তদন্ত হওয়া উচিত। আমার তো মনে হয়
এটা কোর্টের কাছে যাওয়া উচিত এবং নতুন করে এর তদন্ত হওয়া উচিত। এই কয়লার কেলেঙ্কারির তদন্তের বাইরে কয়লার টাকা প্রতীক জেনের কাছে এসছে, আইপ্যাকের কাছে এসছে, তৃণমূলের কাছে এসছে, এটা একটি দুর্নীতি। এর যেমন তদন্ত হওয়া উচিত, আবার কোর্টের, আমি তো বলবো ইডিকে কোর্টের সামনেও এই বিষয়টি, আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করবো ইডির অফিসারদেরকে যে এই বিষয়টি কোর্টের সামনে রাখা উচিত, মহামান্য আদালতের সামনে রাখা উচিত, যে সরকারি ফাইল প্রতীক জেনের বাড়িতে পৌঁছলো কি করে, এরও ট্রেল দেখা উচিত। যেমন ইডি মানি ট্রেল দেখে, সেরকম সিবিআইকে দিয়ে এর ট্রেল দেখা উচিত যে এই ফাইল কিভাবে প্রতীক জেনের বাড়িতে পৌঁছয়। নিশ্চয়ই ইন্টারনেটে পাওয়া যায় এরকম ফাইল নয়, তাহলে তো ডাউনলোড করে নিতে পারতো, যে কোনো জায়গা থেকে ডাউনলোড করা যায়, আর মুখ্যমন্ত্রীও সেটা ফেরত নিয়ে যাওয়ার কোনো তার বাধ্যবাধকতা বা এই ধরনের ডেসপারেটনেস, আজকে যে ডেসপারেটনেস দেখলাম আমরা, এই ডেসপারেটনেস কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তার ব্যালেন্স হারাচ্ছেন, উনি হারছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা অভিযোগ করছেন, তিনি বলছেন যে ভোট আসলেই বিজেপি সেন্ট্রাল এজেন্সি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদেরকে কাজে লাগায়, মাঠে নামিয়ে রাজনৈতিকভাবে প্রতিহিংসা উসুল করার চেষ্টা করে এই রাজ্যের উপর। দেখুন, রাজনৈতিক প্রতিহিংসা যদি হতো তাহলে পরে তো আরো অনেক কিছু করা যেত। রাজনৈতিক প্রতিহিংসাতে তো একসময় আমরা দেখেছি আমাদের মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহকে কংগ্রেস টেনে হিচড়ে জেলে নিয়ে গেছে। তা আমরা যদি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতাম, মুখ্যমন্ত্রীকে না হোক, মুখ্যমন্ত্রীর 2-4টে ভাইপোকে তো নিয়ে যেতে পারতাম টেনে হিচড়ে, আমরা কি নিয়ে গেছি? আমাদের রাজনৈতিক প্রতিহিংসার বিষয় নেই। ইডি তদন্ত করছে, তদন্তে কয়লা পাচার তদন্ত, তাতে নাম এসছে, এটা বেসরকারি সংস্থার নাম এসছে, তৃণমূলের নেতাদের নাম আগে এসেছে, এখন তো বেসরকারি সংস্থার নাম এসেছে। এবং তার থেকেও বড় কথা, কলকাতায় তো শুধু ছাপা পড়েছে তা তো নয়, কলকাতার সাথে সাথে দিল্লিরও 4টি জায়গায় ছাপা পড়েছে ইডির অনুসারে, এখানে মনে হয় 6টি জায়গায় হয়েছে, এবং আগামী দিনে হয়তো আরো হতে পারে, সেটা আমার জানা নেই হবে কি হবে না, কিন্তু অনেকগুলো জায়গায় হয়েছে, এটুকু বোঝা যাচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় হয়েছে। এর আগেও তো আমরা দেখেছি কয়লা পাচার কাণ্ডে, গরু পাচার কাণ্ডে একজন বিএসএফ অফিসার, তাকে অ্যারেস্ট করা হয়েছে ইডির দ্বারা, সে তো কেন্দ্র সরকারের কর্মচারী। তো সেখানে ভিন্ডিকশনের কথা আসছে কেন, ভিন্ডিকটিভ মানসিকতার কথা আসছে কেন? আর ভোট কোনো একটি কেন্দ্রীয় সংস্থা তদন্ত করছে, আর কোনো একটি প্রাইভেট কোম্পানি সে কোনো একটি রাজনৈতিক দলের সাথে যুক্ত ভোট কুশলী হিসাবে, তাহলে কি তার কোনো ইমিউনিটি জন্মায় যে সে যে কোনো ধরনের অপরাধ করতে পারবে, তাকে কেউ টাচ করতে পারবে না? তাহলে তো কালকে থেকে যত ক্রিমিনালরা আছে সবাই ভোট কুশলী হয়ে যাবে নামে, আর সবাই কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে যাবে, বলে আমি গরু পাচার করি কিন্তু আমাকে ধরা যাবে না, কারণ আমি অমুক দলের, ঝাপ দলের আমি আইটি সামলাই। আচ্ছা, এই সিচুয়েশন যখন চলছিলেন, মুখ্যমন্ত্রী যখন ওখানে ছিলেন, আপনাদের বৈঠক তখন সল্টলেকের একটি হোটেলে হচ্ছিল, আমরাও সেখানে ছিলাম। সেই সময় হঠাৎ করে ডিরেক্টরেট সিকিউরিটি সুমিত কুমার তিনি এসেছিলেন। তাকে যখন সংবাদ মাধ্যম জিজ্ঞাসা করেন যে কেন তিনি এসেছেন, তিনি বলেন যে তিনি কাউকে খুঁজতে এসেছিলেন। এর আগে মুখ্যমন্ত্রীর মুখে আমরা শুনেছি যে অমিত শাহ, তিনি চাইলে অমিত শাহকে বেরোতে দেবেন না। মনে হয় যে এই আসার পেছনে অন্য কোনো কারণ ছিল? দেখুন, হয়তো হতে পারে। ডাইরেক্টর অফ সিকিউরিটি সুমিত কুমার, তো আমি যতদূর জানি উনি মাননীয় মুখ্যমন্ত্রীর সিকিউরিটিটা মেনলি দেখেন। এবার মাননীয় মুখ্যমন্ত্রীর সিকিউরিটি দেখেন বলে মাননীয় মুখ্যমন্ত্রী তাকে কোনো উদ্দেশ্য নিয়ে, অসৎ উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছিল কিনা সেটাও হতে পারে, দেখতে যে কত নাড্ডাজির কতজন সিকিউরিটি আছে, হ্যারাস করা যায় কিনা, হতেও পারে। এ তো স্পেকুলেশন, আমরা এই মুহূর্তে কিছু বলতে পারছি না। উনি কাকে খুঁজতে এসেছিলেন সেটা তো আপনাদেরই প্রশ্ন করা উচিত। এখনো তৃণমূল নেতৃত্ব, মমতা বন্দ্যোপাধ্যায় চলে গিয়েছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রথম সারির সমস্ত নেতৃত্বকে, বিধাননগর, নিউ টাউনের একাধিক নেতৃত্বকে এই মুহূর্তে বসিয়ে রেখে দিয়ে গেছেন, তারা দুর্গ পাহারা দিচ্ছে। না, আমার প্রশ্ন হচ্ছে পাহারাটা কি দেয়া হচ্ছে? আইপ্যাকের অফিস, এই অফিসটা কি তৃণমূল কংগ্রেসের কোনো অফিস? তৃণমূল কংগ্রেসের নামে কোনো রেজিস্ট্রেশন করা আছে? একটি বেসরকারি সংস্থা, সেই বেসরকারি সংস্থা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ভোট কুশলী হিসেবে কাজ করে। ইডি যে তাদের প্রেস রিলিজ বের করেছে, তাতে অনুপ মাঝি, যাকে আমরা লালা নামে চিনি, আমি দুদিন আগেই আমার এক মিটিং থেকে বলেও ছিলাম যে লালা বাংলা ছেড়ে পালা, একসময় সিপিএম বলতে এখন তৃণমূলও বলছে, কারণ এই লালা যদি ধরা পড়ে, তাহলে আবার তৃণমূলের বা এই লালার যদি মুখ খোলে, তাহলে এই তৃণমূলের অনেকেরই চাটি বাটি গুটিয়ে যাবে।
আজকে সেই লালার কেসে ইডি একটি বেসরকারি সংস্থার অফিসে গেল। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, যেটা পাহারা দিচ্ছে তৃণমূলের তাবর তাবর নেতারা, দুর্দন্ত প্রতাপ নেতারা, এবং মমতা বন্দ্যোপাধ্যায় দৌড়ে গেলেন, সেটা কি একটি বেসরকারি কোম্পানিকে বাঁচানোর জন্য একজন মুখ্যমন্ত্রী দৌড়ে যাচ্ছেন? তার থেকেও বড় প্রশ্ন, যে যদি এটা না হয়, তাহলে কি তৃণমূল কংগ্রেস কোনো বেসরকারি সংস্থা খুলেছে, বিজনেস শুরু করেছে, যে যারা অন্যান্য রাজ্যে, যেমন বিহারেও আইপ্যাক কাজ করেছে, এর আগে তেলেঙ্গানাতে আইপ্যাক কাজ করেছে, দিল্লিতে আইপ্যাক কাজ করেছে, এমনকি একটা সময় বহু আগে যদিও গুজরাটে বিজেপির হয়ে আইপ্যাক কাজ করেছে। আমার প্রশ্ন তাহলে কোনটা? দুটোর মধ্যে তো একটা হতে হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী করে একটি বেসরকারি সংস্থাকে বাঁচাতে গিয়েছেন, তৃণমূল অফিস তো না হয় ওটা, কোথাও তো আমরা দেখিনি রেজিস্ট্রেশন করা আছে তৃণমূল অফিসের নামে। না হয় তৃণমূল কংগ্রেস একটি ব্যবসা খুলেছে, কোনটা আজকে আমরা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে জানতে চাই। আর যদি বেসরকারি কোনো কোম্পানিকে মুখ্যমন্ত্রী বাঁচাতে যান এবং এইভাবে বাঁচাতে যান, মুখ্যমন্ত্রী সিকিউরিটি নিয়ে গেছেন কিনা জানা নেই। মুখ্যমন্ত্রীর পেছনে দেখলাম নন্দিতা চক্রবর্তী, সরি মাননীয়া নন্দিনী চক্রবর্তী, তিনি ঘুরে বেড়াচ্ছেন। কেন সিএস কেন যাবেন? আপনার কি ট্রেনিংটা কি ঠিক হয়নি নাকি আইএসের? আপনি কি করতে পারেন কি করতে পারেন, একটা পার্টির অফিস যেটাকে মুখ্যমন্ত্রী ক্লেম করছেন যে এটা পার্টির অফিস, পার্টির অফিস বাঁচাতে গিয়ে আপনি মুখ্যমন্ত্রীর সাথে চিফ সেক্রেটারি যাবে? আমি তো নির্বাচন কমিশনকে বলবো এখন থেকে নোট নিয়ে রাখুন, এই চিফ সেক্রেটারি যদি থাকে তো তৃণমূল পার্টি অফিসে গিয়ে বাসন মাজবে এই চিফ সেক্রেটারি। এই চিফ সেক্রেটারি তো পদলেহন করতে এসছে, অদ্ভুত ব্যাপার। চিফ সেক্রেটারি চলে যাচ্ছে বেসরকারি কোম্পানিকে বাঁচাতে। আমরা জানতে চাই যে এই কোম্পানির সাথে নন্দিনী চক্রবর্তীর সম্পর্ক কি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক কি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারে কি শেয়ার কেনা আছে এই কোম্পানির? শেয়ার মার্কেটে আছে কিনা আমার জানা নেই, কিন্তু যদি থাকে তাহলে কি শেয়ার কেনা আছে? এই প্রশ্নের জবাব কিন্তু বাংলার মানুষ চাইছে। একটা গাড়িকেও ক্রমাগত আড়াল করার চেষ্টা করা হয়েছে, সম্ভবত 4টে গাড়ির নাম্বারটা যাতে না প্রকাশিত হয়, এটা আড়াল করার চেষ্টা করা হয়েছে। এর পেছনে কোনো রহস্য আছে? দেখুন, আমি আপনার এই প্রশ্নের উত্তরে একটু ইতিহাস টানতে চাই। মাননীয় মুখ্যমন্ত্রী যখন প্রথম মুখ্যমন্ত্রী হলেন 2011 সালে, তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছিল। উনি থানাতে গিয়ে পুলিশ মন্ত্রী হওয়া সত্ত্বেও পুলিশের উপর চিৎকার করে অপরাধীদেরকে বের করে এনেছিলেন। তারপরে রাজীব কুমার তখন তার জন্য ধর্নায় বসেছিলেন। তারপরে ফিরহাদ হাকিম তার জন্য গিয়ে ইডির অফিসের সামনে ধর্নায় বসেছিলেন। আজকে দেখলাম ফাইল ছিনতাই করে নিয়ে চলে গেলেন। শুধু তাই নয়, তিনি একটি গাড়ি নিয়ে এসেছিলেন, সেই গাড়ির নাম্বার যাতে ক্যামেরার সামনে না পড়ে, সেটা তৃণমূল কংগ্রেসের কোনো একজন বা পুলিশের কেউ এইভাবে দুহাত তুলে যিশুখ্রিস্ট হয়ে ওই নাম্বার ঢাকা দেওয়ার চেষ্টা করেছিল। আমি এটা বের করেছি, এটা হচ্ছে সেই গাড়ির নাম্বার, যে গাড়িটা নিয়ে মুখ্যমন্ত্রীর ফাইল এসেছে আজকে, চুরি করা ফাইল। মুখ্যমন্ত্রীর ফাইল চুরি বা ছিনতাই বলা ভালো, এটা চুরি তো অজান্তে হয়। উনি ইডি অফিসারদের সামনে ফাইল ছিনতাই করে এসেছেন, ছিনতাই করে নিয়ে এসেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে ছিনতাইবাজ, এটা কিন্তু আমাদের জানা ছিল না। কিন্তু আজকের ঘটনা প্রমাণ করলো মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, তিনি একজন পাকা ক্রিমিনাল। কিভাবে প্রমাণ লোপাট করতে হবে, নিশ্চয়ই যে ভদ্রলোক, সে পুলিশের লোক কিনা তৃণমূলের লোক আমার জানা নেই, গাড়ির নাম্বার, এই গাড়ির নাম্বার চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। সেই ভদ্রলোক নিজের বুদ্ধিতে করেননি, মুখ্যমন্ত্রী তাকে বুদ্ধি দিয়েছিলেন। এইভাবে তথ্য প্রমাণ লোপাট করার বুদ্ধি তো ক্রিমিনালদের কাছে থাকে, সিজনড ক্রিমিনাল যাকে বলে। এবং আজকের এই ভবানীপুরের কাণ্ড, যেটা আমি বললাম, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের যে অপরাধীদেরকে পুলিশ অ্যারেস্ট করেছিল এবং মুখ্যমন্ত্রী তাদেরকে গিয়ে বের করে এনেছিল, এই সমস্ত ঘটনাগুলো পরপর প্রমাণ করছে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী একজন সিজনড ক্রিমিনাল। এবং ভারতবর্ষের ইতিহাসে এই ধরনের অ্যাক্টিভিটি কোনো মুখ্যমন্ত্রী করেননি, কংগ্রেসের কোনো মুখ্যমন্ত্রী করেননি, বিজেপির তো করার কথাই আসে না। এই যে আজকে যে তথ্য আপনি যেটা বলছেন, তথ্য ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে কার্যত, তাতে ইলেকট্রনিক ডকুমেন্ট রয়েছে, তাতে জানা যাচ্ছে আরো অনেক এভিডেন্স রয়েছে, এইগুলো যে লোপাট হয়ে গেল, তাতে কোথাও একটা তদন্ত ব্যাহত হবে বলে আশঙ্কা? না, সে তো তদন্ত ব্যাহত হতেই পারে, সেটা ইডি বলতে পারবে, আমরা তো বলতে পারবো না। দেখুন, এটা ইডি এবং হচ্ছে আইপ্যাকের বিষয়, এর মধ্যে না বিজেপির ঢোকা উচিত না তৃণমূলের ঢোকা উচিত। কিন্তু হঠাৎ করে দেখলাম মুখ্যমন্ত্রী জাম্প দিয়ে তাতে পড়লেন। কোর্টের নাকি ইডি যাবে, আমরা যেটা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, ইডি কোর্টে যাবে এবং এফআইআরও করবে। এই তাদের প্রেস রিলিজেও এটা আছে যে তার আমাদের স্ন্যাচ করে নিয়ে যাওয়া হয়েছে। তো ইডির যে বক্তব্য
এবং তারপরে আমরা ভিজুয়ালস দেখেছি হ্যাঁ মুখ্যমন্ত্রী ফাইল নিয়ে বেরিয়েছেন। মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস নিশ্চয়ই কালকে ক্লিয়ার করবে ইডি কি তাদেরকে হাতে তুলে দিয়েছিল, না ইডি যেটা ক্লেম করছে যে মুখ্যমন্ত্রী ছিনতাই করে ফাইল নিয়ে গেছেন। তো আমাদেরও সামনে স্পষ্ট হওয়া উচিত না মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কতটা বড় ছিনতাইবাজ। ইডির কাছ থেকে যিনি ছিনতাই করতে পারেন তিনি তো যেমন তেমন ছিনতাইবাজ নয়, আইএসআই মার্কযুক্ত ছিনতাইবাজ। আমাকে আমার কাজ করতে দিন, আমি একজনকে খুঁজতে এসেছিলাম। না উনি কার কাজ করেন জানি না, পশ্চিমবঙ্গের জনগণের কাজ করেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ করলে আলাদা বিষয়, তাহলে পলিটিক্যাল কাউকে হয়তো খুঁজতে এসেছিলেন। সুকান্ত, পার্থ বালু যখন অ্যারেস্ট হয় সেই সময় তো তৎপরতা মমতা বন্দ্যোপাধ্যায় দেখেননি। তাকে এই প্রশ্ন জিজ্ঞেস করা হয়, তিনি উত্তর বলেন বিজেপিকে কি জিজ্ঞেস করুন। বিজেপির কি উত্তর? দেখুন ওনার দলের লোক সে অ্যারেস্ট হচ্ছে, তার বিষয়ে তার কোনো ভ্রুক্ষেপ নেই। ওনার একটি প্রাইভেট কোম্পানি যাকে তিনি নিয়োগ করেছেন কয়েক বছর আগে, যতদূর আমার মনে পড়ে 2021 সালের আগে আইপ্যাক কিন্তু তৃণমূলের ভোট কুশলী হিসেবে আসে। তার আগে কিন্তু তৃণমূল কংগ্রেসের সাথে আইপ্যাকের কোনো সম্পর্ক ছিল না। আজকে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টান্ট দেখে আমাদের মনে হচ্ছে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। তার নিজের দলের লোকেদের নিয়ে অত চিন্তা নেই যতটা চিন্তা নাকি আইপ্যাকের এই কি জ্যান তাকে নিয়ে আছে, প্রতীক জ্যান তাকে নিয়ে আছে। আইপ্যাকের তরফ থেকে বিধাননগর পুলিশ কমিশনারেটে অভিযোগ জানানো হয়েছে, চুরির অভিযোগ জানানো হয়েছে যে ইডি তাদের ডকুমেন্ট চুরি করেছে। শেক্সপিয়ার সরণি থানায়ও প্রতীক জৈনের পরিবারের তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে। ওনাদেরকে বলুন আইনটা একটু পড়ে দেখতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তো খুব বাজেভাবে আইন পাশ করেছেন, ওই রকম আইনজ্ঞের কথা মতো এরকম উল্টোপাল্টা কমপ্লেন করবেন না, ফাঁসবেন কিন্তু। বাজে উকিল হলে কেস হারতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় উকিল হিসেবে খুব বাজে উকিল, এ বিষয়ে আমি গ্যারান্টি দিয়ে দিতে পারি, হলফ করে বলতে পারি। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় যদি এই ধরনের কাজ করেন, ইডি এসে আপনাকে তো সই করিয়ে নিয়ে যাবে, যা যা আপনার ওখান থেকে নিয়ে গেছে সবে তো আপনাকে সই নেবে এবং সিজার লিস্ট দেবে আপনাকে, অলরেডি দিয়েছে হয়তো সিজার লিস্ট। তো সেটাকে আপনি চুরি বলতে পারেন না আইনের ভাষায়, ভারতবর্ষের আইন তাই বলছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো অত ভালো আইন পড়েননি। কালকে পদযাত্রাও রয়েছে প্রতিবাদে এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় ব্লকে এবং আজকে ব্লকে ব্লকে কর্মসূচি এবং চলছে। মূল মুখ হিসেবে আগামীকাল থেকে নেমে পড়ছেন মমতা। চোর বাঁচাও যাত্রা, পদযাত্রা না, চোর বাঁচাও যাত্রা। এইভাবে কতদিন চোর বাঁচাবেন? চোরেরা ভেতরে যাবে, কেউ আটকাতে পারবে না। আইপ্যাকের কাছে যদি কয়লার টাকা ঢুকে থাকে তাহলে তো আইপ্যাককে জেলে যেতে হবে, মানে আইপ্যাকে যারা করেছে তাদেরকে জেলে যেতে হবে। আর সরকারি নথি কিভাবে পৌঁছলো, মুখ্যমন্ত্রী কালকে পদযাত্রার পর ভাষণে একটু জানাবেন আমাদেরকে সরকারি নথি কিভাবে পৌঁছলো। আমাদের জানার খুব ইচ্ছে, বাংলার মানুষও জানতে চায়। প্রতীক জৈন তার কাছে সরকারি নথি পৌঁছে যাচ্ছে, আমাদের কাছে তো পৌঁছয় না। তৃণমূলের গরিব ছেলেগুলো যারা তৃণমূলের হয়ে বোমা বাঁধে তাদের কাছে তো পৌঁছয় না, যারা তৃণমূলের হয়ে মারপিট করে তাদের কাছে তো পৌঁছয় না, ফিরহাদ হাকিমের কাছেও আজকাল পৌঁছচ্ছে না, প্রতীক জৈনের কাছে পৌঁছে যাচ্ছে। ব্যাপারটা কি? লাউডন স্ট্রিট আজকে যেখানে প্রতীক জৈনের বাড়ি বলে প্রথম ছাপা শুরু হয়, সেই জায়গায় দেখা যায় যে এই লাউডন স্ট্রিট আমাদের কয়েক বছর আগে ফিরিয়ে নিয়ে যায় রাজীব কুমারের বাড়িতে যখন রেড হয়েছিল, যে সময় পুলিশ প্রথমে আটকে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরে নেমে পড়ে, তাও লাউডন স্ট্রিটে। কোনো জায়গায় কাকতালীয় নাকি মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাজীব কুমার থেকে আজকের চেহারা মুখ্যমন্ত্রী কোথাও রিলেট করলেন? মুখ্যমন্ত্রী তো ভবানীপুর থেকে একই করে যাচ্ছেন। অপরাধীদেরকে বাঁচানো তার নেশা, অপরাধী দেখলে পরে তার বাঁচাতে ইচ্ছে করে, সে রাজীব কুমার হোক বা সেই ভবানীপুরের যারা গোষ্ঠীদ্বন্দ্ব করে মারামারি করেছিল তাদেরকে হোক, বা আজকের দিনে এই প্রতীক জৈন হোক। লাউ কুমড়োর সাথে তার কোনো সম্পর্ক নেই। সিপি মানে রাজীব কুমারের সঙ্গে যে সময় এই ঘটনা ঘটে তিনি একটি সরকারি পদে ছিলেন, গুরুত্বপূর্ণ পদে ছিলেন, সিপি ছিলেন। প্রতীক জৈন একজন ব্যবসাদার। এই দুই আচরণকে মুখ্যমন্ত্রী আলাদা করছেন কি কোনোভাবে? দেখুন আমি রাজীব কুমারের ক্ষেত্রে আমি এটুকুই বলবো যে সেটাও অসাংবিধানিক ছিল। তাও একটা যুক্তি ছিল যে রাজীব কুমার তার টিমের অংশ, টিম মমতার অংশ, কারণ সরকারি টিমের অংশ। তা আমি এটা জানতে চাইছি আজকে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে, প্রতীক জৈন কে? সে তো একজন বিজনেসম্যান। তো কালকে যদি কোনো বিজনেসম্যান কোনো অপরাধ করে, ধরুন এখানে নেউটিয়া গ্রুপ আছে, আরও বিভিন্ন পিএস গ্রুপ আছে, আরও অনেক গ্রুপ আছে, এখানে আধুনিক গ্রুপ আছে, অমুক গ্রুপ আছে, তমুক গ্রুপ আছে, সেঞ্চুরি গ্রুপ আছে। তো এদের এখানে যদি কালকে ইডি একটি বেসরকারি কোম্পানিতে কোনোভাবে ইডি আসে বা কোনো সরকারি সংস্থা তদন্তের জন্য আসে, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী কি প্রত্যেকের দৌড়বেন এরকম? প্রত্যেকের দৌড়বেন ঝাঁটা নিয়ে ইডি তারা অভিযান করতে? তো ভারতবর্ষে তাহলে তো করাপশন কোনো ফ্রি হবে না। যে মামলায় হয়েছে তার মধ্যে অন্যতম একটা কোল স্ক্যাম,
এবং এই কোল স্ক্যামে কিন্তু একসময় অভিষেক ব্যানার্জিকেও বারবার তলব করা হয়েছে। কোনো এক জায়গায় সেই কোল স্ক্যামের নেটওয়ার্ককে মাথায় রেখে আজকে প্রতিবাদ। দেখুন, সেটার একটা সম্ভাবনা থাকতে পারে, কারণ কোল স্ক্যামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বারবার এসেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর নাম এসেছে, বিভিন্ন অ্যাকাউন্টে নাকি টাকা গেছে, এরকমও বিষয় এসেছে। তো স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তো স্বাভাবিকভাবে একজন মুখ্যমন্ত্রী হয়ে অনেক ইনফরমেশন রাখেন, উনি বুঝতে পারছেন যে তীরটা আলটিমেটলি কার দিকে যাচ্ছে। ওনার প্রাণাধিক প্রিয় ভাইপো, তাকে বাঁচানোর জন্য আসলে নেমে পড়েছেন হয়তো। সকাল থেকে আজকে রেড চললো, মমতা বন্দ্যোপাধ্যায় 11:30টায় তিনি দৌড়ে গেলেন আইপ্যাকের কর্ণধারের বাড়িতে। অভিষেক সভা করলেন 1:30টার পরে, কিন্তু অভিষেকের প্রায় 1 ঘন্টা বক্তৃতা করলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে কিন্তু এই নিয়ে কোনো দেখুন, এটা তৃণমূলের ভেতরের বিষয়, স্ট্র্যাটেজিও হতে পারে। কারণ যে অপরাধী বা যে মূল অভিযুক্ত, সে মুখ খুললে পরে অন্যরকম শোনাবে, বিরোধীদের অনেক কিছু বলার থাকবে, সেই জন্য হয়তো স্ট্র্যাটেজি নিয়েছে। মানে এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় অপরাধী বলেই তিনি চুপ করে রয়েছেন। সম্ভাবনা আছে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম তো কয়লা স্ক্যামে বারবার এসেছে, একবার এসেছে তা নয়, বারবার এসেছে। এই যে আমি আসানসোল থেকে ঘুরে এলাম, মলয় ঘটক তো টাকা দিয়ে যেত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গাড়ি নিয়ে, তার ছেলে আসতো সেই গাড়ির সাথে, আমাদের কাছে খবর আছে।